ক্লাস 12 এই যে সেমিস্টার 3, এই সেমিস্টার 3 যে অধ্যায়গুলি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠানসমূহ, ভারতের বিদেশ নীতি, জাতি গঠনের সমস্যাসমূহ, সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ। এইগুলোকে বোঝার জন্য আজ আমরা পৃথিবীর যে মানচিত্র সেটাকে জানার এবং বোঝার চেষ্টা করব। মানে পৃথিবীর কোন প্রান্তে কোন রাষ্ট্রগুলির অবস্থান বা তার সীমানা রয়েছে। তোমরা অবশ্যই জানো পৃথিবীর কোন দ্রাঘিমা কোন অক্ষাংশে রাষ্ট্রগুলির অবস্থান। আবার যাদের ভূগোল বিষয় আছে বা ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করো তারা এগুলো তো অবশ্যই জানো, কিন্তু যাদের ভূগোল বিষয় নাই তারাও জানো। তবে অনেকে আছে যাদের পৃথিবীর রাজনৈতিক যে মানচিত্রটা সেটা বুঝতে অনেকটা অসুবিধা হয়। তাদের জন্যই মূলত আমরা আজকে যে পৃথিবীর যে মানচিত্রটা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে মানচিত্রটাকে গোল করে দিলে প্রশান্ত মহাসাগরটি একদিকে চলে আসবে। তাহলে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ, এরই ঠিক মাঝখানে অবস্থিত তোমার নর্থ আটলান্টিক ওশান, মানে নর্থ আটলান্টিক মহাসাগর। তোমরা অনেকে শুনেছ ন্যাটো, NATO। ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে ন্যাটো উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপ এই দুটি মহাদেশ নিয়ে গঠিত একটি সামরিক সংগঠন। কত সাল তোমাদের অবশ্যই মনে আছে? 1949 সাল। এরই ঠিক প্রতি উত্তর হিসাবে গড়ে উঠেছে রাশিয়ার নেতৃত্বে কমেকন। কত সাল? 1949 সাল। এখানে তোমরা রাশিয়া দেখতে পাচ্ছ। 1991 সালে যখন রাশিয়া ভেঙে যায় তার আগে এই যে মহাদেশটা দেখতে পাচ্ছ তোমরা USSR নামে পরিচিত ছিল। তাহলে এই রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশ, এটা তাহলে রাশিয়া, এটা ইউরোপ। ইউরোপের পূর্ব দিকে যে অংশটা, এই পূর্ব দিকের অংশ এবং রাশিয়া, এই দুটি মহাদেশের অংশকে নিয়ে গড়ে উঠেছিল তাহলে তোমার কি কমেকন। তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারছো। একটু আগে আমরা আলোচনা করলাম যে ন্যাটো যে গঠন হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং হচ্ছে তোমার ইউরোপের পশ্চিম অংশ, আর পরে যে কমেকন গড়ে উঠেছিল রাশিয়া এবং হচ্ছে তোমার পূর্ব ইউরোপ। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, ইউরোপ, সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশের কারণে কিন্তু আজ দ্বিধাবিভক্ত। শুধু দ্বিধাবিভক্ত বললে হবে না, এই সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশের কারণে সারা বিশ্ব দ্বিধাবিভক্ত। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে সোভিয়েত রাশিয়া 1917 সালে লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। রাশিয়াতে 1917 সালের আগে জার শাসন প্রতিষ্ঠিত ছিল। সেই জার শাসনকে হারিয়ে লেনিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে কোথায়? সোভিয়েত রাশিয়াতে। তাহলে রাশিয়া হচ্ছে সমাজতান্ত্রিক একটি দেশ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী মতাদর্শের দেশ। এই কারণে এরা একে অপরকে সন্দেহ করছে। এই সন্দেহের বশবর্তী হয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলিতে তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে কিছু জিনিস, মানে যেসব যুদ্ধগুলো হয়েছিল বা সংকটগুলো দেখা দিয়েছিল বা সমস্যাগুলো দেখা দিয়েছিল, সেই সব সমস্যার কারণই হচ্ছে এই সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে আসা যাক বার্লিন সংকট। বার্লিন কোথায় অবস্থিত? বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী বার্লিন। বার্লিন সংকট দেখা দেয় পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি
দুটো দেশে জার্মানি দেশটা বিভক্ত হয়ে যায়। ভিয়েতনাম সংকট, কঙ্গো সমস্যা, কিউবা সমস্যা বা কিউবা সংকট। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এইখানে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র একটা পুঁজিবাদী দেশ, তার একেবারেই ঠিক কোলে ক্যারিবিয়ান যে উপসাগর আছে সেইখানে তোমার কিউবা দেশটি অবস্থিত। এই কিউবা যে রাষ্ট্রটি, এটি হচ্ছে একটি সময়তান্ত্রিক রাষ্ট্র। সেই কারণে রাশিয়ার সঙ্গে কিউবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকাকে জব্দ করতে সোভিয়েত রাশিয়া কিউবাতে তোমার ক্ষেপণাস্ত্র, মিসাইল ইত্যাদির মজুত করে রাখে। সেই নিয়ে একটি সংকট। কোরিয়া সংকট। কোরিয়া সেই সময় দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, নর্থ কোরিয়া এবং তোমার সাউথ কোরিয়া 1953 সালে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে এই কোরিয়ার উপর জাপানের আধিপত্য ছিল, কিন্তু পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন ও ব্রিটেন কোরিয়াকে জাপানের নিয়ন্ত্রণ মুক্ত করতে চাইলে রাশিয়া কিন্তু তাতে সম্মতি প্রকাশ করে। আর এইখান থেকেই রাশিয়া এবং চীনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। কারণ 1949 সালে মাও জেদুংয়ের নেতৃত্বে চীনে তোমার সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। সেই কারণে রাশিয়া এবং চায়নার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা দেয়। এই কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু রাশিয়া এবং চীনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। তাহলে এই সব যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার নিজস্ব যে মতাদর্শ, সেই মতাদর্শকে প্রতিষ্ঠা করার একটি পরিণতি। মানে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, সেই সময় থেকে 1990 সাল পর্যন্ত পরস্পরের মধ্যে সোভিয়েত রাশিয়া মানে ইউএসএসআর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ, এই দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই চলতে থাকে। তারই কারণে পুরো বিশ্বটা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেটাকে আমরা জানি কি দ্বিমেরুকরণ। এইদিকে পুরো বিশ্বে ইউএসএ নিজেদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়া বলতে এই স্থানগুলোতে প্রথমে তোমার সিয়াটো SEATO এবং পরে স্যান্টো SENTO জোট গঠন করে। সিয়াটোর ফুল ফর্ম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। এই যে অর্গানাইজেশনটা, এটা গঠন করা হয়েছিল 1954 সালে। এইখানে যে দেশগুলো ছিল, সেই দেশগুলো কি কি? USA, ফ্রান্স, UK, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তার সঙ্গে আছে পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন্স। এই সিয়াটো গঠনের মূল উদ্দেশ্যটা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিস্ট চীন ও ইউএসএসআর এর প্রভাব বিস্তার রোধ করা। এইভাবে আরও অনেক সংগঠন গড়ে তোলা হয়েছিল, যেমন আনজুস ANZUS। এই সংগঠনে ছিল তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটোর তো আলোচনা করলাম, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবারে আমরা আসি সেন্টো CENTO। এই জোটটা গঠন করা হয়েছিল 1955 সালে। এই জোটে কি ছিল? এই জোটে তোমার ছিল ইংল্যান্ড, ইরান, পাকিস্তান। এই সংগঠনটা গড়ে তোলার একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, এই মধ্যপ্রাচ্যের দেশের তৈল খনি রয়েছে, সেটা যাতে না কোনোভাবে ইউএসএস এর হাতে যায়, তার জন্য ওই এলাকাতে পুঁজিবাদী আদর্শ প্রচার করাই ছিল এই সেন্টো যে সংগঠনটির এর মূল উদ্দেশ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের পর ল্যাতিন আমেরিকার কিছু দেশ, আফ্রিকা, এশিয়ার অনেকগুলো দেশ স্বাধীনতা লাভ করেছিল। তাদের উপর নিজেদের মতাদর্শ, মানে ইউএসএসআর তাদের সমাজতান্ত্রিক মতাদর্শ, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুঁজিবাদী মতাদর্শ প্রতিষ্ঠায় দুই শিবির কিন্তু প্রতিযোগিতা শুরু করে দেয়। আমরা একটু আগে ইউএসএসআর যে সংগঠন তৈরি করেছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সোভিয়েত রাশিয়া যে সব সংগঠনগুলো তৈরি করেছিল সেগুলো নিয়ে আলোচনা। ইউএসএসআর কমিনফর্ম নামে একটা সংগঠন গড়ে তোলে কত সালে? 1947 সালে। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল কমিউনিস্ট রাষ্ট্রগুলির মধ্যে সংহতি রক্ষা করা, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। তারপরেই 1949 সালে কমেকন গঠন করা হয়। কমেকন গঠন করে কে? সোভিয়েত রাশিয়া। সেই কমেকন যে গঠন করা হয়েছিল তার রাষ্ট্রগুলি কে কে ছিল? এটা তাহলে সোভিয়েত রাশিয়া, তার সঙ্গে ছিল তোমার পোল্যান্ড, পূর্ব জার্মানি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, হাঙ্গেরি। এই রাষ্ট্রগুলিকে নিয়ে গঠন করে কমেকন, ইউএসএসআর। এই যে সংগঠনটি গড়ে তোলা হয়েছিল তার উদ্দেশ্য ছিল বাণিজ্যের প্রসার, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং যৌথ খামার চালু করা। মানে সোভিয়েত রাশিয়ার অন্তর্গত যে কমেকন রাষ্ট্রগুলি তাদের মধ্যেই এই উদ্দেশ্যগুলো প্রতিষ্ঠিত ছিল। তারপর 1955 সালে ওয়ারশো প্যাক্ট তৈরি করা হয়। ওয়ারশো কোথায়? ওয়ারশো তোমার হচ্ছে পোল্যান্ডের যে রাজধানী, ওয়ারশো প্যাক্ট গঠন করা হয়। এটি একটি যৌথ প্রতিরক্ষামূলক একটি সংগঠন। এই সংগঠনে কারা ছিল? এই সংগঠনে ছিল তোমার সোভিয়েত রাশিয়া মানে ইউএসএসআর, পূর্ব ইউরোপের দেশ এই দেশগুলো, তার সঙ্গে রয়েছে তোমার কে? চীন। এই সব দেশগুলোকে নিয়ে গঠন করা হলো তাহলে ওয়ারশো প্যাক্ট। কত সাল আলোচনা করলাম? 1955 সাল। এই সময় সারা বিশ্ব যখন দুটি শিবিরে বিভক্ত, তখন সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি বা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত দেশগুলি, তারা কারা? এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকার যে দেশগুলি, তারা তাদের নিজেদের অবস্থান স্থির করে রাখতে গড়ে তুলল কি? জোট নিরপেক্ষ আন্দোলন। 1954 খ্রিস্টাব্দের শ্রীলঙ্কার কলম্বো শহরে জোট নিরপেক্ষতার প্রথম একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ঠিক ওই বছর তিব্বতকে কেন্দ্র করে, তিব্বত এইখানে অবস্থান তিব্বতের, তিব্বতকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের রাষ্ট্রপ্রধান চৌ এন লাই, এই দুটি রাষ্ট্রপ্রধান পঞ্চশীল নীতিতে স্বাক্ষর করেন, যেটাকে অনেকেই মনে করেন যে এটাই ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের একটা ভিত্তিপ্রস্তর, যেটা পরবর্তীকালে 1955 সালে বাদুং, বাদুং কোথায়? বাদুং হচ্ছে ইন্দোনেশিয়ার যেটি শহর বাদুং, সেইখানে তোমার কি হয়েছিল? একটা সম্মেলন হয়েছিল, বাদুং সম্মেলন, যার মধ্য দিয়েই জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। আর এখান থেকেই আমরা চলে আসছি ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। ভারতের যে আশেপাশের দেশগুলি রয়েছে বা রাষ্ট্রগুলি রয়েছে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন? যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে 1985 সালে রাজীব গান্ধী, আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন, গড়ে তুললেন কি? সার্ক, SAARC। তবে পরবর্তীকালে আফগানিস্তান যোগ দেয়। তবে সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8টি। প্রথমে আসা যাক শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক। দুই দেশের মধ্যে তোমার দ্বিপাক্ষিক চুক্তি, ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি প্রভৃতি চুক্তি হয়েছিল। ভারত শ্রীলঙ্কায় যে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল, যাকে আমরা অপারেশন পবন হিসাবে চিনি, 1987 সাল। ঘটনাটা কি? শ্রীলঙ্কা স্বাধীনতার পর সিংহলি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। ওইখানে যারা তামিল ভাষাভাষীর মানুষ ছিল তারা খুবই অসন্তুষ্ট হয়।
পরে এই তামিল ভাষাভাষী এবং সরকারের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়। সেই সময় ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে শ্রীলঙ্কায়, যেটা আমরা আলোচনা করলাম অপারেশন পবন। তার ফলে কি হলো, ভারত শ্রীলঙ্কার যে স্বার্থটা মানে সিংহলি ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারল, কিন্তু তামিলদের সেখানে স্বার্থ রক্ষা হলো না। এরই ফলস্বরূপ 1991 সালে রাজীব গান্ধী LTTE এর হাতে প্রাণ হারান। LTTE এর পুরো নাম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলম, এলটিডির ফুল ফর্ম। এরপরে রয়েছে আমাদের খুব পরিচিত একটি দেশ পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। ভারতের সঙ্গে পাকিস্তানের প্রথম যুদ্ধ হয় 1947 সাল। কাকে কেন্দ্র করে? কাশ্মীরকে কেন্দ্র করে, যেটা এখনো পর্যন্ত চলছে বা এখনো চলছে। তোমরা সবাই যেটা দেখছো জানো, পেহেলগাঁও সমস্যা। এটাকে কেন্দ্র করে যে অপারেশনটা চলছে সেই অপারেশনের নাম অপারেশন সিঁদুর। দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1965 সালে কচ্ছের রণের এলাকাকে কেন্দ্র করে। তৃতীয় যুদ্ধ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। চতুর্থ যুদ্ধ হয়েছিল কার্গিল যুদ্ধ 1999 সালে। এছাড়াও পাকিস্তান যখন তখন ভারতের উপরে আক্রমণ করে চলছে। সম্প্রতি 2008 সালে, যেটাকে আমরা 26/11 নামে চিনি, মুম্বাই হামলা, 2016 সালে পাঠানকোট হামলা, 2016 সালে উরি হামলা, 2019 সালে পুলওয়ামা বালাকোট হামলা, 2025 সালে যেটা আমরা এখন আলোচনা করলাম পেহেলগাঁও হামলা। তবে পাকিস্তান যে সরকার, তারা বলে যে তারা কোনো সময় কোনোভাবে ভারতের উপর আক্রমণ করেনি। তাহলে আক্রমণ করছে কে? আক্রমণ করছে পাকিস্তানের যে লস্করি তৈবা, জৈশি মোহাম্মদ, যে জঙ্গি গোষ্ঠী আছে, তারাই সবসময় ভারতের সঙ্গে পাকিস্তানের যে সমস্যাটা সৃষ্টি করার জন্য মূল দায়ী। তবে পাকিস্তান এইসব জঙ্গি গোষ্ঠীকে মদত না দিলে তারা কিভাবে ভারতের উপর প্রতিনিয়ত আক্রমণ করে চলছে? ভারতের সঙ্গে যে পাকিস্তান এর মূল সমস্যা সিন্ধু নদের জলবন্টনকে কেন্দ্র করে। সিন্ধু নদটা এইভাবে এখানে পাকিস্তানের মধ্যে ঢুকেছে, তাকে কেন্দ্র করে। কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে LOC, লাইন অফ কন্ট্রোল। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখতে, সুদৃঢ় রাখতে ট্রেন, বাস, এমনকি খেলাধুলাও, ক্রিকেট খেলা শুরু করা হয়েছিল, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়। এরপর রয়েছে ভারত এবং বাংলাদেশ। এই দুটি দেশের মধ্যে মূল সমস্যা যেগুলি হলো সীমান্ত সমস্যা, উদ্বাস্তু সমস্যা, জলবন্টন সমস্যা, অবৈধ চোরাচালান। তবু ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা করছে, প্রতিরক্ষা সহযোগিতা করছে, বিদ্যুৎ শক্তি দিয়ে সাহায্য করে চলছে। তোমরা জানো, পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য ইন্দিরা গান্ধী, আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সাহায্য করেছিলেন। সেই সময়টা কত? 1971 সালে, যেটাকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন নামে চিনি ও জানি। এই 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। তারপর এই দুই দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি, কলকাতা ঢাকা বাস ট্রেন পরিষেবা চালু করা হয়, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে। এরপর রয়েছে নেপাল, ভারত। এই দুটি রাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য, যেমন মহাকালী চুক্তি। মহাকালী নদীর উপরে পাঞ্চেত বাঁধ নির্মাণ করা হয়েছিল, যেটা উভয় দেশের মধ্যে বহুমুখী উন্নয়নে সাহায্য করবে বলে। কত সাল? 1996 সাল। আবার দুই দেশের মধ্যে প্রথম ট্রেন পরিষেবা চালু করা হয় 2004 সালে। নেপালের যে বন্যা কবলিত অবস্থায় ভারত সাহায্য করেছে, যেটার নাম হচ্ছে অপারেশন মৈত্রী, 2015 সাল। 2024 সালে ভারত নেপালের মধ্যে একটা গৌরব ট্রেন চালু করা হয়, যে ট্রেনটি অযোধ্যা, জনকপুর, তোমরা জানো নেপালে অবস্থিত, কাশী বিশ্বনাথ যে মন্দিরটা, পশুপতি মন্দির, নেপালে কেউ গিয়ে থাকলে তোমরা জানবে যে ওখানে পশুপতি মার্কেট আছে, ওইখানে একটা পশুপতি মন্দির রয়েছে, শিবের মন্দির। মানে এই দুটি দেশের যে প্রধান যে পর্যটন স্থলগুলি, সেগুলোই পরিদর্শন করাবে এই তোমার গৌরব ট্রেন। এমনকি এই দুটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া হয় প্রতি বছরই, যার নাম সূর্য কিরণ। ভারতের একেবারে কোলে নেপাল অবস্থিত। ভারতের সঙ্গে নেপালের সম্পর্কটা এমনই, যেটা আমরা
রুটি বেটি কা রিস্তা হিসাবেই চিনি। এরপর রয়েছে ভুটানের সঙ্গে ভারতের যে সম্পর্ক। এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা, জলবিদ্যুৎ, সাংস্কৃতিক সহযোগিতা গড়ে উঠেছে। ভারতের আর্থিক সহযোগিতায় ভুটান চুখা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এমন অনেক জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানে, যেগুলো তোমার ভারতের সহযোগিতায় গড়ে উঠেছে। তোমরা যে ভীম অ্যাপ ব্যবহার করো, পেমেন্ট অ্যাপ, সেই পেমেন্ট অ্যাপ্লিকেশানটি ভারতের অ্যাপ্লিকেশান, সেটা প্রথম গ্রহণ করেছিল এই ভুটান দেশটি। কত সালে? 2021 সালে। এইবার আমরা চলে আসি ভারত এবং মালদ্বীপ। এই দুটি দেশের মধ্যে সীমান্ত, বাণিজ্যিক, সামরিক, অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠেছে। মালদ্বীপে যখন সরকার বিরোধী কার্যকলাপ গড়ে ওঠে তখন ভারত সামরিক সাহায্য করেছিল, যার নাম অপারেশন ক্যাকটাস, 1988 সাল। মালদ্বীপে পানীয় জলের সংকট দেখা দেয়, তাতে ভারত সাহায্য করেছিল, তার নাম অপারেশন নীর, 2014 সাল। যখন সারা বিশ্বব্যাপী কোভিড-19 প্রকোপ দেখা দেয় সেই সময় ভারত মালদ্বীপকে ওষুধপত্র দিয়ে সাহায্য করেছিল, যার নাম অপারেশন সঞ্জীবনী, 2020 সাল। এছাড়াও ভারত মালদ্বীপের মধ্যে যে বাৎসরিক সামরিক মহড়া হয়, যাকে আমরা অ্যাকুভেরিয়ান নামে চিনি বা জানি। এইভাবে তৃতীয় বিশ্বের দেশগুলি পুঁজিবাদী জোট বা সময়তান্ত্রিক জোটে যোগদান বা বিরোধিতা না করে নিজেদের মতো করে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলে। এদিকে ভারত সার্ক গঠন করে, যাতে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি একে অপরকে সাহায্য করতে পারে। এমনকি সার্কের যে দেশগুলি তারা নিজেদের উদ্যোগে সাপটা গঠন করে, যাতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে। তার জন্য সাপটার মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা, মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছে। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে 1991 সালে যখন সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পরে তৈরি হয় তোমার রাশিয়া ভেঙে যাওয়ার পর রাশিয়া থেকে 15টি নতুন প্রজাতন্ত্রের সৃষ্টি হয়। না হলে রাশিয়া কিন্তু আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে আসে কে? কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, আর্মেনিয়া। এইভাবে তোমার 15টি দেশ সোভিয়েত রাশিয়া ভেঙে তৈরি হয়। কিন্তু ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং তার সঙ্গে ভারত এবং চীনেরও ভালো সম্পর্ক রয়েছে। একটা বিষয় কোনো না কোনো ভাবে আমরা আলোচনা করেছিলাম, শত্রুর শত্রু বন্ধু হয়। ভারতের শত্রু চীন, কিন্তু কোনো না কোনোভাবে রাশিয়ার সঙ্গে চীনের একটা সম্পর্ক খারাপ রয়েছে। সেই জন্য ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ওই যে শত্রু বন্ধু। সেই কারণে চীন ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে, মানে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেগুলোকে প্রভাবিত করছে এবং ভারতে সংকট সৃষ্টি করছে। যেমন তোমার গালওয়ান উপত্যকা সংঘর্ষ, ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে, সে ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বাঁধ নির্মাণ, ডোকলাম বিরোধ, অরুণাচল প্রদেশের একটি অংশ তিব্বতের অংশ বলে দাবি, ম্যাকমোহন সীমানা বিরোধ। ম্যাকমোহন সীমানাটা কাদের মধ্যে রয়েছে? ভারত এবং চীনের মধ্যে রয়েছে। পূর্ব ভারতের যে অংশটা, সেই অংশে তোমার ম্যাকমোহন লাইন রয়েছে, সেই ম্যাকমোহন লাইনকে নিয়ে বিরোধ। আকসাই চীন তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। একসময় চীন সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ এর বিরুদ্ধে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিল এবং চীন এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছিল। সেই সম্পর্কটা আমরা জানি
হিন্দি চিনি ভাই ভাই। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।